শিপইয়ার্ডে ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে ৮ শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ ১৪। চট্টগ্রাম বন্দরে দুটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ। ছুটির দিনেও গ্যাস সংকট, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। লোডশেডিংয়ে হাঁসফাঁস জনজীবন, যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ। অপরাধ না করেও ফাঁসির আসামি হয়ে ২১ দিন কারাভোগ। কক্সবাজারের সোনামিয়ার পরিচয় ব্যবহার রোহিঙ্গা যুবকের, মাদক মামলার তদন্তে সত্য বেরিয়ে আসায় খালাস। এবং জাজিরায় পদ্মার তীর রক্ষা বাঁধ প্রকল্পে ভাঙন, প্রবল স্রোতে সড়কসহ ১০০ মিটার এলাকা বিলীন। ঝুঁকিতে ৪ গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এলএনজি ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে প্রাণ গেল ৮ শ্রমিকের। সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ ১৪ জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের অভিযোগ, শিপইয়ার্ডে ছিল না নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস বলছে মালিক পক্ষের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে। সঠিক নিয়ম মানলে এড়ানো যেত প্রাণহানি। অন্যান্য দিনের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি জাহাজ ভাঙা কারখানা ফেরদৌস স্টিলে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে কারখানার ভেতর থেকে শ্রমিকদের চিৎকার শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপব্রিকেন ইয়ার্ডের পুরনো একটি এলএনজি ট্যাঙ্কার কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এই সময় বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। ইয়ার্ডের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন অনেকে। তাদের উদ্ধার করতে এগিয়ে যান অন্য শ্রমিকরা। কাটিং করার সাথে সাথে বিষাক্ত গ্যাসগুলা লিক হওয়ার কারণে যে কাটিং করতে নামছে উনি জায়গাতে শেষ। ৬ জন লোক এইভাবে পড়ে আছে। তখন ওই ৬ জন লোককে আমরা কি নিজের হাতে করি ওই দিক থেকে কিছু দিকে আনি দেওয়ার পর আরগুলা নিয়ে আসে। এতবার ইন্ডাস্ট্রাকচার অ্যাম্বুলেন্স নাই কেন? আর এতগুলো গণ্যমান্য ব্যক্তিরা আছে, দরজা খুলতে বলছে, দরজা খুলে নেই কেন? সবাইকে এখানে আইনের আওতায় আনা হোক যারা এতে জড়িত আছে। গ্যাসের তীব্রতায় ঘটনাস্থলে ৩ জন মারা যায়। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে আরও ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকরা মারা গেছেন। বিষাক্ত গ্যাস তো সবার কি আক্রমণ করে হলো। গ্যাস ঢুকে না, মাস্ক আছে কতগুলো, ওরা এগুলো ব্যবহার করা নেই, এরা সেফটি নেই। এটা কোনো সেফটি নেই, এই সেফটি নেই দিয়ে অবস্থা হয়ে গেছে। মালিক পক্ষের দাবি, ছুটির দিন হওয়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও সঠিকভাবে উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে। তবে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। যারা এখানে ইনসিডেন্টের ভিকটিম হয় ওনাদেরকে আমরা রেস্কিউ করতে আমাদের সময় লেগে যায়। যদি একটা অপারেশনাল ডের মধ্যে হইতো, মানে যখন কার্যক্রম চলে, তাহলে অবশ্যই আমরা এত ক্ষয়ক্ষতি হতো না। যারা এখানে আহত হয়েছেন ওনাদের সম্পূর্ণ চিকিৎসা এটা আমাদের দায়িত্বে, এবং যারা নিহত হয়েছেন ওনাদের যত ক্ষতিপূরণ আছে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, এবং আমরা ওনাদের পারিবারিকভাবে যতটুকু যেভাবে ক্ষতিপূরণ আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ ইনশাল্লাহ আমরা দেব। ফায়ার সার্ভিস বলছে সঠিক নিয়ম মেনে কাজ করলে দুর্ঘটনা এড়ানো যেত। আর পুলিশ ও অর্থমন্ত্রী বলছেন দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তাদের রিপোর্টের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়লাগুলো থাকে অত পুরাতন যে গাছগুলো পরিষ্কার করে আধুনিক সিস্টেম আছে, পরিষ্কার করে কাটিং করা হয়। কিন্তু আমাদের ধারণা যে এটা পরিষ্কার করে কাটানো হচ্ছে না। কাটার জন্য যে নিয়ম কানুন, সঠিক নিয়ম কানুন ফলো করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা একটা তদন্ত কমিটি করব। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে। শিপব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা ১০ লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা ১০ লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। এদিকে দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। কেউ নিখোঁজ আছে কিনা তা দেখতে উদ্ধার অভিযান চালাবেন তারা। প্রাণ হারানো সবার বাড়ি ভাটিয়ারি এলাকায়। গত বছর এই জাহাজটি ফেরদৌস শিপইয়ার্ডে আনা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে?
আমরা আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির ফেরদৌস শিপইয়ার্ডে সেই জাহাজটির সামনে, যে জাহাজটি কাটতে গিয়ে কিন্তু 8 জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আরও বেশ কয়েকজন কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের 5 থেকে 6 জনের একটি টিম অক্সিজেন মাস্ক পরে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে মূলত সেই জায়গাটি তারা তদারকি করবেন এবং সেই জায়গাটি দেখবেন আর কেউ নিখোঁজ আছে কিনা বা অন্য কোনো শ্রমিক সেখানে আছে কিনা। তার কারণ হচ্ছে এখানে শ্রমিকের 29 থেকে 33 জন আজকে হাজিরা খাতায় নাম রয়েছে, সেক্ষেত্রে বাকি কেউ আর এখানে আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই আমরা দেখেছি ঠিক কিছুক্ষণ আগেই বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছে তারা অক্সিজেন মাস্ক পরে কিন্তু সেই জাহাজটির ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। মূলত আজকে সকাল ঠিক 8:30 থেকে 9টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। এখানে শ্রমিকরা যখন, এটা এলএনজি বাহী একটি জাহাজ 1 থেকে 1.5 বছর আগে এই ফেরদৌস শিপইয়ার্ডে নিয়ে আসা হয়েছিল। মূলত সেখানের কোনো একটি পাইপলাইনে কাজ করতে গিয়েই কিন্তু বিষাক্ত গ্যাস নির্গত হয়ে একে একে কিন্তু সবাই পড়ে যান এবং খবর পেয়ে আশেপাশের মানুষজন থেকে শুরু করে শিপইয়ার্ডে যারা ছিল তারা সবাই ছুটে যেয়ে তাদেরকে উদ্ধার করতে গিয়েও কিন্তু অনেকে সেখানে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে আসলে পড়ে যান। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা আশেপাশের এই সীতাকুণ্ডের আশেপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা নগরীর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একে একে আসলে মৃত ঘোষণা করেন। এরপর আমরা দেখেছি এখানেও কিন্তু 2 জনের মরদেহ ছিল। আসলে আশেপাশের প্রায় যে এখানে যারা সদস্য রয়েছে, পরিবারের সদস্য রয়েছে, তারা অভিযোগ করে বলেছেন এখানে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিংবা ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে, একটি জাহাজ কাটার আগে সেখানে যে ধরনের রাসায়নিক পদার্থ থাকে সেগুলো দূরীভূত করতে হয় বা সেই ধরনের ব্যবস্থা না করার কারণেই হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যারা আহত বা নিহত হয়েছেন তাদেরকে আর্থিকভাবে তারা ক্ষতিপূরণ দিবেন, তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এমনটাই হচ্ছে দাবি তাদের। তো সেক্ষেত্রে বলা যায় এই মুহূর্তে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে গেছেন এবং তারা আসার পরেই জানা যাবে আর কেউ নিখোঁজ আছেন কিনা বা কোনো বিষয় আছে কিনা সেখানে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সীতাকুণ্ডের ভাটিয়ারির ফেরদৌস শিপইয়ার্ডের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সীতাকুণ্ডের দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 2টি বাণিজ্যিক মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাহাজ দুটির সংঘর্ষের কারণে গ্যাস অয়েলবাহী জাহাজ সি স্পাইকের ইঞ্জিনে পানি ঢুকতে শুরু করেছে। জাহাজটির 21 জন নাবিককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিকেলে আলফা এনকারেজ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ সি স্পাইক নোঙর করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাল্ক ক্যারিয়ার লাইবেরিয়ার জাহাজ সানশাইনের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে নৌবাহিনীর 2টি উদ্ধারকারী জাহাজ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সোয়ার্স সদস্যরা। একই সময়ে উদ্ধারে এগিয়ে আসে উপকূলরক্ষী কোস্টগার্ডের উদ্ধারকারী 2টি জাহাজ। সানশাইন জাহাজে 52,000 মেট্রিক টন গম এবং সি স্পাইকে 33,000 টন গ্যাস অয়েল রয়েছে। সারা দেশে গ্যাস বিদ্যুৎ সংকট, এ কারণে যানবাহন চলাচল, বাসাবাড়িতে রান্না করা ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যান চালকরা। লোডশেডিংয়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালেও হাসপাস অবস্থা। ফিলিং স্টেশনে নেই গ্যাস, জ্বালানি নিতে সড়ক জুড়ে যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা করতে করতে অনেকে ঘুমিয়ে পড়ছেন। কমছেই না গ্যাস ও বিদ্যুৎ সংকট। গ্যাস না থাকায় যানবাহন চলাচল, বাসাবাড়িতে রান্না করা ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যান চালকরা। কিছু স্টেশনে গ্যাস মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন তারা। আর শিল্প সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সংকটের সমাধান না হলে দেশের রপ্তানি খাত বড় ঝুঁকির মুখে পড়তে পারে। 3-4 দিন আগে থেকে গ্যাসের ফাঁসাটা পুরো চলে গেল। রাত্রে আসিও বসে থাকি, দিনেও বসে থাকি, লাইনে গ্যাস নাই। 50 টাকা, 40 টাকা, 60 টাকার গ্যাস ঢুকে, লাইনে গ্যাস নেই। তখন আমরা কি করব? ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে। আমাদের সাপ্লাইয়ের পরিমাণ যখন কম হয় আর গ্রাহক যখন সবাই মিলে একসাথে ব্যবহার করে, তাহলে তখন কাছাকাছি মেইন লাইনের কাছাকাছি গ্রাহকগুলো গ্যাস ঠিক মতো পায়। দূর দূরান্তে যারা
তারা ঠিক মতো পায় না। গ্যাস সংকটের পাশাপাশি চলছে তীব্র লোডশেডিং। বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় গরমে ভোগান্তিতে মানুষ। শুধু বাসাবাড়ি নয়, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও হাসফাস অবস্থা। বিকল্প হিসেবে জেনারেটর চালাতে গিয়ে খরচ বাড়ছে শিল্প কারখানায়। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3 ঘন্টা থাকে না। এটা আসলে খুব দুর্বিষহ অবস্থা। গ্যাস নাই, কোনো কারেন্ট থাকে না, আপনি সব দিক দিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। গত 21 জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। চলতি মাসে ক্ষতিগ্রস্ত টার্মিনালের একটি বয়লার চালু হলেও কমছে না সংকট। মিরন আহমেদ, সময় সংবাদ। পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইউনিটটি চালু করতে একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালে এই ইউনিট বন্ধ করা হয় নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, এই ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে। শনিবার ইউনিটটি চালু করা সম্ভব হলে এ থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আশা করা হচ্ছে বন্ধ হবার আগে এই ইউনিট থেকে 50 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। তবে এই কেন্দ্রের 3 নম্বর ইউনিটটি চালু রয়েছে, যা থেকে 170 থেকে 180 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর 2 নম্বর ইউনিটটি 2020 সাল থেকেই বন্ধ রয়েছে। গণভোট সংবিধানে নেই এমন যুক্তি দিয়ে গণভোটের রায় অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দলটির যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেন পরওয়ার। জুলাই সনদ বাস্তবায়ন হলে কোনো রাজনৈতিক দলই শেখ হাসিনার মতো আধিপত্যবাদী হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানব, ওনারা বলেন জুলাই সনদ মানব অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ও কয়টা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইনভেন্ট্রিয়াল। জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে মানসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় গুণগত মানসম্পন্ন ভোজ্য তেল নিশ্চিত করতে স্টেক হোল্ডারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। খোলা তেলের সাপ্লাই যাতে কমানো যায় এই বিষয়ে সরকারের সাথে কথা বলবেন। খোলা তেল যেন ব্যবহার না হয়, সেই ব্যবহার যেন না করে এই বিষয়ে জনমত সৃষ্টির চেষ্টা করা হয়। এখন বোতলজাত মোড়কে তেল সাপ্লাইয়ের বাধ্যবাধকতা আছে এবং আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই অগ্রগতির চেষ্টা করা হচ্ছে। 1,90,000 ইয়াবা সহ গ্রেফতারের সময় নিজের পরিচয় গোপন করে দিনমজুর সোনা মিয়ার নাম ঠিকানা দিয়েছিলেন রোহিঙ্গা নাগরিক রমজান। পরে জামিনে বেরিয়ে পালিয়ে যান তিনি। এ মামলায় তার দেয়া পরিচয়ে সোনা মিয়া হয়ে যান মৃত্যুদণ্ডের আসামি। পরে আদালতের নির্দেশে পুলিশ পুনরায় তদন্ত করলে উঠে আসে প্রকৃত চিত্র। আয়নাবাজির শিকার সোনা মিয়াকে মুক্তি দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। মৃত্যুদণ্ডের আসামি হয়ে কারাগারে যাওয়া সোনা মিয়া ফিরলেন নতুন জীবন নিয়ে। 1 মাস 21 দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন তিনি। কারাফটকে অপেক্ষায় থাকা স্ত্রী, সন্তান আর স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। ঘটনা 2020 সালে। ওই বছরের 1 মার্চ কক্সবাজারের রামুতে গোয়েন্দা পুলিশের অভিযানে 1,90,000 পিস ইয়াবা সহ গ্রেপ্তার হন 5 জন। ওই ঘটনায় করা মামলায় এক আসামির কাছে পাওয়া জন্ম নিবন্ধনের ফটোকপি সূত্র ধরে আসামি করা হয় সোনা মিয়া নামে এক ব্যক্তিকে। একই বছর সেপ্টেম্বরে আদালতে দেয়া অভিযোগপত্রেও বলা হয় সোনা মিয়ার প্রকৃত নাম ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি। 2022 সালের জুনে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান সোনা মিয়া নামধারী ওই আসামি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে সোনা মিয়া সহ 2 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর 23 জুন গ্রেপ্তার হন প্রকৃত সোনা মিয়া। আদালতে তিনি দাবি করেন ওই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এই বিষয়টা তো আমার কাছে যোগসাধ্য সেজন্য মনে হয়েছে যে তারা একসাথেই ছিল, একই জায়গায় ছিল বছরের পর বছর।
তার এনআইডিটা সে কেন ব্যবহার করবে যদি যোগসাজশ না থাকে? আইনজীবী জানান 4টি সত্ত্বে তাকে মুক্তি দিয়েছেন আদালত। 4টি সত্যের মধ্যে তার এনআইডি, পাসপোর্ট যদি থাকে তাহলে এগুলো জমা রাখতে বলা হয়েছে, ঠিকানা পরিবর্তন না করতে বলা হয়েছে। সোনা মিয়ার দাবি, এই আয়নাবাজির নেপথ্যে থাকা প্রকৃত আসামি রমজানকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারাগারে যখন আমার জিজ্ঞেস করে তুমি কিসের মামলা জানো, আমি স্যার জানি না, আমার কোনো মামলা নাই, তোমার মৃত্যুদণ্ড। সোনা মিয়া কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কুতুবদিয়াপাড়া বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে পৌঁছেছে। সঙ্গে ফিরেছেন পরিবারের আরেক সদস্য। হামলায় গুরুতর আহত অয়ন। গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। হত্যাকাণ্ডের 1.5 মাস পর নোয়াখালীতে নিজ গ্রামের বাড়িতে ফিরল ইতালি প্রবাসী একই পরিবারের 3 সদস্যের নিথর দেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো পরিবার হারানোর ক্ষত আর তাদের মরদেহের ভার নিয়ে দেশে ফিরলেন আমির হোসেন অয়ন। আততায়ীর আক্রমণে বাবা, মা ও ছোট বোন প্রাণ হারালেও বেঁচে যান তিনি। গত 26 জুন ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার হন অয়নের বাবা, মা ও বোন। বাসায় ফিরে ঘটনাস্থলে শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখতে পান অয়ন। জানান তাকে হামলা করে পালিয়ে যায় শাহাদত। অচেতন অবস্থায় অয়নকে উদ্ধার করেন প্রতিবেশীরা। অয়ন ও তার স্বজনদের দাবি, নিহত বাবুলের কাছে 16 লাখ টাকা পেতেন শাহাদাত। এরই জেরে বাবুলকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিল শাহাদাত। অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। এত বড় একটা ঘটনা ঘটিয়ে সেই পার পাওয়ার কোনো সুযোগ নাই, তাকে অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে। আমরা খুনির সর্বোচ্চ সাজা কামনা করি। খুনি যদি বাংলাদেশে এসে থাকে, যেন এই দেশের আইনে তার বিচার হয়। এদিকে এখনো পলাতক আছেন একমাত্র অভিযুক্ত শাহাদাত হোসেন। সময় সংবাদ, নোয়াখালী। নেত্রকোনায় কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আমগড়া সার্বজনীন কবরস্থানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে 2 গ্রামের মানুষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি, সোঁটা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর 6 জনকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পটুয়াখালীতে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ছোড়া গুলিতে 1 জন গুলিবিদ্ধ সহ আহত হন 3 জন। শুক্রবার গভীর রাতে কলাপাড়ার পশ্চিম বাদুরতুলি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাত 2:30টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে 5 থেকে 6 জন ডাকাত। এ সময় ঘরের বাইরেও অবস্থান নেন ডাকাত দলের কয়েকজন। বাড়ির লোকজনকে হাত পা বেঁধে মারধর করে। এ সময় এক নারীকে ধর্ষণ চেষ্টায় বাধা দিলে তার ছেলের হাঁটুতে গুলি করে ডাকাতরা। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায় তারা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী ও ফরিদপুরে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। চারঘাট উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে শ্বশুর শমশের আলীর বাড়িতে চার্জে দেওয়া একটি ভ্যানের বৈদ্যুতিক তার গোয়ালঘরের দিকে টানা ছিল। দুপুরে ওই তারের পাশের দাড়িতে কাপড় শুকানোতে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহবধূ তানিয়া বেগম। এ সময় তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তার শ্বশুর শমশের আলী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব শেখ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দেখছেন বাংলার সময়। বুলেট নয়, সাধারণ ট্রেনেই মাত্র 1.5 ঘন্টায় চট্টগ্রাম থেকে পৌঁছানো যাবে পর্যটন নগরী কক্সবাজারে। 30 থেকে ট্রেনের গতি বাড়িয়ে করা হচ্ছে 120 কিলোমিটার। এরই অংশ হিসেবে শুরু হচ্ছে 16 শহর স্টেশন থেকে 2000 পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন স্থাপনের কাজ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে।
কর্ণফুলী, মাতামুহুরী, সাঙ্গু এবং বাকখালী নদী অতিক্রম করে ছুটে চলছে কক্সবাজারমুখী ট্রেন। এরপরে রয়েছে চুনতি রেঞ্জের গহীন বন এবং ছোট বড় নানা পাহাড়ি এলাকা। তবে পুরাতন আমলের আঁকাবাঁকা ও জরাজীর্ণ রেল লাইনে কেড়ে নিচ্ছে ট্রেনের প্রকৃত গতি। চট্টগ্রাম নগরী ১৬ শহর স্টেশন থেকে চন্দনেশ্বর কাঞ্চননগর পর্যন্ত রেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত রয়েছে ঘন্টায় ৬০ কিলোমিটার। তার বিপরীতে ট্রেন চলছে মাত্র ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে। একইভাবে কাঞ্চননগর থেকে দোহাজারী পর্যন্ত গতিসীমা নির্ধারিত ৬০ কিলোমিটার, কিন্তু রেল চলতে বাধ্য হচ্ছে ৪০ কিলোমিটার গতিতে। অথচ ১৫১ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের দোহাজারী থেকে কক্সবাজারের আইকনিক স্টেশনের ১০০ কিলোমিটার পথ অতিক্রমের ট্রেনের গতি উঠছে অনুমোদিত ৮০ কিলোমিটারে। এমনকি পাহাড়তলী স্টেশন হয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ইঞ্জিন ঘুরিয়ে মূল লাইন ঝাউতলায় আনতে বাড়তি সময় লাগছে অন্তত ৪৫ মিনিট। যাত্রাপথে ৩.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা কমিয়ে মাত্র ১.৫ ঘন্টায় নামিয়ে আনতে চায় রেলওয়ে কর্তৃপক্ষ। পাহাড়তলী থেকে দোহাজারী পর্যন্ত এখানে কোথাও ১০ কিলোমিটার, কোথাও ৩০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার স্পিড আছে। আমরা ডিজাইন করতেছি ১২০ কিলোমিটার। গতি বাড়িয়ে সময় কমিয়ে আনতে ১৬ শহর দোহাজারের ডুয়েল গেজ প্রকল্পের আওতায় অন্তত ৩০ কিলোমিটার রেলপথে স্থাপন করা হবে একেবারে নতুন ট্র্যাক। বাংলাদেশ সরকারের পাশাপাশি এই প্রকল্পে অর্থায়ন করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। এই সেকশনে যে স্পিড আছে, যদি এই প্রজেক্টটা বাস্তবায়িত হয় তাহলে আমরা এই সেকশনের স্পিড ট্রেনের গতি বাড়াতে সক্ষম হব। ডুয়েল গেজ লাইন স্থাপনের ক্ষেত্রে ভূপ্রকৃতিগত আচরণ এবং প্রাকৃতিক বিপর্যয় বিবেচনা রাখার আহ্বান প্রকৌশলী নেতার। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত সেখানে লাইনটা আঁকাবাঁকা হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে পানি উঠে গিয়েছিল। যথাযথ সাইট সার্ভে এবং আনুষঙ্গিক ইঞ্জিনিয়ারিং কাজকর্মগুলো যাতে সুষ্ঠুভাবে ক্যালকুলেশন ভিত্তিক করা হয়, যাতে এই দুর্ঘটনার মুখে আর পড়তে না হয়। আগামী ২০২৮ সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হলে পূর্ণ গতিতে চলবে এই রুটের সবগুলো যাত্রীবাহী ট্রেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প এলাকায় শুরু হয়েছে ভাঙন। প্রবল স্রোতে সড়কসহ প্রায় ১০০ মিটার এলাকা বিলীন। ঝুঁকিতে ৪ গ্রামের কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে ডানতীর রক্ষা বাঁধের ঘনবসতি এলাকার প্রায় ২ কিলোমিটার অংশ বিলীন হয়। পরিস্থিতি মোকাবিলায় ১০.৬৭ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ৩৯টি অংশের মধ্যে ২টি অংশের কাজ শেষ হলেও বাকি অংশের কাজ চলমান। সম্প্রতি জাজিরার কাথুরিয়া এলাকায় তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেয়। মোকাবিলায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, তীব্র স্রোতে ব্যাগগুলো ভেসে যাচ্ছে। কাজের মধ্যে প্রচুর ভাঙা ভাঙতেছে, আমরা আতঙ্কিত। নদী ভাঙ্গার, বাড়ি ভাঙ্গার কি যে যন্ত্রণা একমাত্র আমরাই জানি। বস্তা লাগবো যেন ২০টা, হেনে 3টা বস্তা লাগে। এই বস্তা গাঙ্গে ফেরবো নি, ওই ভাগ করে ওই ভাগাতেন মেঘে জায়গা। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গায় ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে সেগুলো আমরা সার্ভে করে দেখেছি, আসলে রিভার বেড এরোশনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাই নাই। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। রিমোট জায়গায় থাকে, ওনারা আসলে ওখানে যেতে ইন্টারেস্টেড হন না। এটা একটা মূল ব্যারিয়ার আমি মনে করি। ওনারা যদি যেতে চান আমরা অবশ্যই দিব। প্রায় ১,২০২ কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। সময় সংবাদ, শরীয়তপুর। দেখছেন বাংলা সময়। নানা আয়োজনে পালিত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের অঙ্কনশালা ও শিল্প চর্চার কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে নগরীর নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। উন্মুক্ত বিষয়ে আঁকা ছবিগুলোতে শিক্ষার্থীরা প্রকৃতি, দেশপ্রেম, মানবিকতা, গ্রামীণ জীবন এবং স্বপ্নের বাংলাদেশকে নান্দনিকভাবে উপস্থাপন করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাগর উত্তাল বহাল রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এরই মধ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে
বিশাল ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের নিরাপত্তায় সমুদ্র স্নানে সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। আর পর্যটকের বাড়তি চাপ ঘিরে সৈকত পাড়ের ব্যবসায়ীদের মুখে ফুটছে হাসি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গেল দুদিনের টানা ভারী বৃষ্টির পর দেখা মিলেছে ঝলমলে সূর্যের। সাপ্তাহিক ছুটির দিনে তাই লোকে লোকারণ্য সমুদ্র পাড়। উত্তাল সাগরের ঢেউ, পর্যটকদের বাদভাঙা উচ্ছ্বাস আর সৈকত পাড়ের ব্যস্ততায় শুক্রবার যেন ফিরে পেয়েছে চিরচেনা রূপ। বিশাল ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। ঢেউয়ের তীব্রতা যতই বাড়ছে, পর্যটকদের উচ্ছ্বাসও যেন ততই বাড়ছে। কেউ নেমেছেন সমুদ্র জলে, কেউ আবার বালুচরে উপভোগ করছেন সাগরের সৌন্দর্য। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। বিগত যত বছর আসছি আমি এই পর্যন্ত অনেকবার আসছি, অগণিতবার। সাগর পছন্দ দেখি কক্সবাজারে আসা। এখানে বসেও যথেষ্ট আনন্দ পাচ্ছি, যদিও বাচ্চাদেরকে নিয়ে সাগরে নামা যাচ্ছে না। এদিকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় সৈকতের প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা। একই সঙ্গে টহল জোরদার করেছে লাইফগার্ড কর্মীরা, আর মাইকিং করে পর্যটকদের সচেতন করছে স্বেচ্ছাসেবকরা। সর্বদা লাইফগার্ড এরিয়াতে গোসল করে এবং তারা সাঁতার জানলেও হাঁটু পানি বেশি গভীরে যাতে না যায় এবং শিশুদেরকে সব সময় যাতে নিজ তত্ত্বাবধানে রাখে। প্রচুর পর্যটক পানিতে নেমে যাচ্ছে, আমরা জায়গায় জায়গায় লাল পতাকা দিয়ে রেখেছি এবং মাইকিং করতেছি, সতর্ক করতেছি পর্যটকদেরকে। পর্যটকের ঢলে প্রাণ ফিরে পেয়েছে সৈকত পাড়ের ব্যবসা বাণিজ্য। দীর্ঘদিনের মন্দা ভাব কাটিয়ে মুখে হাসি ফুটেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে। ইনশাল্লাহ আজকে সপ্তাহ দিনে অনেক পর্যটক আসছে, বেচা কিনে কিন্তু ইনশাল্লাহ ভালো হইতেছে। ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো যাচ্ছে, আর এখন পর্যটকটা কিছুটা বাড়তেছে আর কি। ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও যে কোনো ধরনের হয়রানি রোধে তৎপর রয়েছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দিন দিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে কিশোরগঞ্জের হাওর। জীববৈচিত্র্যে ভরপুর স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির টানে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের জন্য এখনও গড়ে ওঠেনি তেমন সুযোগ সুবিধা। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝে মধ্যেই ঘটছে ডাকাতি ও নৌ দুর্ঘটনা। নূর মোহাম্মদের তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাওরে নৌকায় করে গান বাজিয়ে নাচে গানে মত্ত একদল কিশোর। নয়নাভিরাম সৌন্দর্য যেন ডাকে ভ্রমণ পিপাসুদের। বর্ষা মৌসুমে দিগন্ত বিস্তৃত হাওর জুড়ে সাগরের মতো ঢেউ, জীববৈচিত্র্যে ভরপুর প্রাণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। কিশোরগঞ্জের নিকলির মোহরকোনা, কুরসা, ছাতিরচরের করজবন, মিঠামইনের অল ওয়েদার সড়ক, প্রেসিডেন্ট রিসোর্ট, করিমগঞ্জের বালিখোলা, অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে পর্যটকদের ব্যাপক আনাগোনা। নৌকা, তারপর অনেক মানুষ দেখলাম স্পিড বোটে ভ্রমণ করতেছে। সবকিছু মিলে আমার অনুভূতি অনেক ভালো। প্রাকৃতিক আমার খুবই প্রিয়, তো বলতে গেলে এইটাই আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো। নৌকা দিয়ে ঘুরলাম, সবার সাথে এনজয় করলাম, দেখলাম, অনেক ভালো লাগছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে। সবাই আসছে, এসে দেখে অনেক ভালো লাগতেছে। তবে পর্যটকদের জন্য নেই খাবার, পানি ও স্যানিটেশন ব্যবস্থা। মাঝে মধ্যেই ডাকাতের কবলে পড়ে সবকিছু হারাচ্ছেন তারা। প্রশাসনের নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে বাড়ছে নৌকাডুবি সহ নানা দুর্ঘটনা। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। নৌযানগুলোতে যেন লাইফ জ্যাকেট থাকে এবং আমাদের এখানে বিন থাকে, যেন যারা আসলে অনেকে আছে যারা সাঁতার জানে না কিন্তু তারপরে ওই নৌ ভ্রমণে আসে, তাদের যাত্রাটাকে নির্ভীক করার জন্য আমরা এই ক্ষেত্রে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে বলেছি। এবং আমার হাওড়ে যে কয়েকটা নৌ ডাকাতি হয়েছে সেগুলো পর্যায়ক্রমভাবে এখানে মামলা করা হয়েছে এবং এগুলোতে আমাদের বেশ কয়েকজন ডাকাতকে ধরা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে জেলার হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে, আর এতে নৌকার মাঝি সহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কয়েক হাজার মানুষের। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। শিপইয়ার্ডের ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস। আক্রান্ত হয়ে 9 শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 13। চট্টগ্রাম বন্দরে 2টি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ। ছুটির দিনেও গ্যাস সংকট। দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। লোডশেডিংয়ে হাঁসফাঁস জনজীবন। যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ। এবং
এবং অপরাধ না করেও ফাঁসির আসামি হয়ে 21 দিন কারাভোগ। কক্সবাজারের সোনা মিয়ার পরিচয় ব্যবহারে রোহিঙ্গা যুবকের মাদক মামলার তদন্তে সত্য বেরিয়ে আসায় খালাস। এই ছিল বাংলা সময়ের। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।